নমস্কার। ই সংলাপের নাট্য ও মঞ্চ বিভাগে আপনাদের সকলকে স্বাগত। নাট্য ও মঞ্চ বিভাগ মানে আপনারা এতদিনে নিশ্চয়ই জানেন যে আমরা এই নাট্য ও মঞ্চের মানুষদের কাছে আসি। আজকে আমরা যে মানুষের কাছে এসছি, আমি জানি না এই আড্ডার শেষে আমরা এটাকে নাট্য মঞ্চ বিভাগে রাখতে পারবো না, তার অনেক বেশি অনেক অন্য বিষয়ে চলে যাব, আমি এটা জানি না। কেননা তবু রাখলাম, নাট্য মঞ্চ বিভাগে রাখলাম এই কারণেই, আমি অন্তত তাকে চিনি এই নাট্যের খাতিরেই। উনি আদান্ত একজন নাট্য পরিবারের মানুষ, পুরো পরিবার এই নাট্যের সঙ্গে যুক্ত। এছাড়া সিনেমা বলুন, টেলিভিশন বলুন, জনপ্রিয় মুখ ছিলেন বলছি, কেননা বেশ কয়েক বছর একটু কম দেখি মঞ্চে। ওনাকে তো সবসময় দেখা যায়, এখনো এই 1 মাস আগে আমি ওনার অভিনীত নাটক দেখেছি, রক্তকরবী। কিন্তু হঠাৎই আমরা দেখতে পেলাম, এটা আমাদের কাছে হঠাৎ, যে জীবনের একটা মোড়ে গিয়ে উনি কিছুদিন হারিয়েও গেলেন, অন্তত আমাদের কাছ থেকে, ওনার কাছ থেকে নয়, আমাদের কাছ থেকে হারিয়ে গেলেন। তারপর আমরা ওনাকে ফিরেও পেলাম। যখন ফিরে পেলাম তখন আমার মনে হলো, বা আমার মতন অনেক মানুষেরই মনে হলো, উনি বোধহয় বদলে গেছেন। ওনার একটা আধ্যাত্মিক বোধের জন্ম হয়েছিল, আমরা জানতাম ওই ফিরে আসার পর। ব্যাপারটা তো মোটেও তা হয় না, সেটা আগে থেকেই থাকে। আজকে আমরা আড্ডা মারব নাট্যকর্মী, নাট্য অভিনেতা আনন্দী বসুর সঙ্গে। ধন্যবাদ। নাট্যকর্মী বলার জন্য অনেক ধন্যবাদ। নাট্যকর্মী তো বটেই। ই সংলাপের পক্ষ থেকে আপনাকে অনেক অভিনন্দন, আপনি সময় দিয়েছেন। সত্যি কথা বলতে কি, আপনাকে সেই ফুরুত থেকে আমরা জেনেছি, আলোতে জেনেছি, তারপর অনেক নাটক হয়েছিল। প্রথমে আমি নাটকের কথাতেই আসি। আপনার পক্ষে নাটকে যুক্ত হওয়া, বা নাটকে আপনি বোধহয় আসেননি, আপনি নাটকের বাড়িতেই জন্মগ্রহণ করেছেন। অসিত বসু, ভদ্রা বসুর সুযোগ্য কন্যা, 2 মেয়ে, ওনাদের 2 মেয়েই অভিনয় মাধ্যমেই আছেন। তবু আপনার কাছে, আপনার নিজের কাছে নাটক আসলে কি? All the world's a stage, and all the men and women merely players, and we all have our exits and our entrances. যদিও আমি থিয়েটারের পরিবারে জন্মেছি, কিন্তু যখন জন্মেছি তো আমি তো জানি না যে আমি কোথায় জন্মেছি। তো আমার পরিবেশ, পরিমণ্ডল, মা বাবা, তো প্রত্যেক বাড়িতে যেরকম রান্না হয়, খাওয়া হয়, সকালবেলা উঠে বিসিডি পড়ানো হয়, সেরকম আমরা জানি প্রত্যেক সন্ধ্যাবেলা আমাদের বাড়িতে রিহার্সাল হয়, প্রচুর প্রচুর মানুষজন আসেন। এবং যে মানুষজন আসেন, কাউকে আমি ডাকি অজিতেশ মামা, কাউকে ডাকি আমি বিভাস জেঠু, কাউকে ডাকি আমি অশোক জেঠু। তো তারা কলকাতার থিয়েটারের হুজ হু বা এরকম ধরনের মানুষজন যারা, কিন্তু আমাদের কাছে খুব সহজভাবেই তারা ধরা দিয়েছেন, কেননা আমি তো সেটা নিয়ে কখনো ভাবিনি, ভাবার স্কোপও পাইনি। আর তার থেকেও মজার কথা হচ্ছে যে আমার কাছে ওই পড়া মুখস্থ করার মতন পাঠ মুখস্থ করা, যেটা আমি পাঠ পাচ্ছি না, কিন্তু সেটার কথা নয়, বাড়িতে যে রিহার্সাল হচ্ছে, একটা নতুন নাটক হচ্ছে, তো ওই চর্চাটার মধ্যে দিয়ে আমার কানে যা যা কিছু আসছে, ছোট বাচ্চার যেমন হয় ব্লটিং পেপারের মতন সবকিছু শুষে নেওয়া, তো সেইটা আমার খুব ছিল। আর আমি খুব ছোটবেলা থেকে, এটা আমার মা বাবা ভালো বলতে পারবে, আমি খুব কি বলবো, খুব কিউরিয়াস বাচ্চা ছিলাম। মানে সবকিছুতেই আমার, আচ্ছা এটা কেন, আচ্ছা ওটা কি করে হচ্ছে, আচ্ছা এটাকে আরেকটু ভালো করে করতে হবে। কেন আমি আমার বাবাকেও দেখছি,
যে বাবা খুব পারফেকশনিস্ট যখন কোনো একটা কাজ করেন, মাও তাই। দুজনেই ভীষণ ভীষণ মনোযোগ দিয়ে কোনো কাজ করেন এবং খুব অনেস্টলি কাজ করেন, এবং সেই কারণে দুজনে ভয়ঙ্কর মেজাজিও ছিলেন, প্রচন্ড মেজাজি। এবার সেইটার মধ্যে আমরা বড় হয়েছি, কিন্তু মেজাজি হলেও মানে দুজনের আবার কি বলবো, ওদের একটা অদ্ভুত কি বলবো সেই একটা পার্টনারশিপ, একটা অদ্ভুত নাচ, হ্যাঁ একটা অদ্ভুত রসায়ন দুজনের মধ্যে, কেমিস্ট্রি একটা আমরা খেয়াল করেছি, এবং সেটা খুব মজার ছিল। মা এক এক সময় মানে বাবা তখন যাত্রা করছে, বাবা যাত্রায় বাইরে চলে যেত, আমি আর বোন থাকতাম। বোন যখন থাকতো না আমার মনে আছে, আমি খুব ছোটবেলা থেকে পড়তে ভালোবাসি, আর সে পড়াটা এমন, সেটা বাবা যখনই ফিরে এসে আমায় নিয়ে কোনো একটা বই দেখিয়ে, ছবির বই দেখিয়ে আঙুল দিয়ে দিয়ে যে পড়াচ্ছে। এই আজকে আমি একজনকে গল্প করছিলাম যে আমি ক খ গ ঘ হরফ চিনে চিনে আমি পড়িনি, আমি আমার রিলেশন হচ্ছে সেন্টেন্সের সঙ্গে বা একটা শব্দ বন্ধের সঙ্গে, সেটা কেমন দেখতে ছবির মতন আমি শব্দগুলোকে মনে করে করে। তো আমি 2.5-3 বছর বয়স থেকে আমি খুব ফাস্ট পড়তে পারতাম, আর চারপাশে যা কিছু আছে প্রিন্টেড ম্যাটার আজও অব্দি, সেটা যাই হোক না কেন আমি নেবো এবং পড়ে ফেলবো। এটা আমার অভ্যাস, মানে কিছু করার নেই, হাতের কাছে যেটা আছে কি আছে দেখি, এটা কাগজ থাকলে পড়ে ফেলবো, একটা ঠোঙা থাকলেও পড়ে ফেলবো, এরকম যে তাতে কি আছে। এবং সেটার থেকেও যেটা আস্তে আস্তে শুরু হয় সেটা হচ্ছে মানুষ, যে এই মানুষটা এরকম, ওই মানুষটা ওরকম, এবং এই মানুষটা এরকম ভাবে কথা বলে, এইভাবে চলে, কপি করা, অবজারভেশন। কিন্তু আমি কোনোদিনও যে খুব একটা অভিনেত্রী হব বা অভিনয় করব, কি করব আমার কিন্তু কোনো ঠিক ছিল না, আমার কোনো এরকম একটা কোনো ডেফিনিট কিছু ইচ্ছে অত ছোটবেলা ছিল না, বা আমার মা বাবাও কোনোদিন আমাদের বলেননি যে এটা হতে হবে ওটা হতে হবে। কিন্তু ভালো লাগতো, ওই যে রেগুলার রিহার্সাল হচ্ছে, কোনো একদিন হয়তো রিহার্সালে কেউ নেই, তো বাবা বললো উঠে গিয়ে এটা করে দিত। আমার 3.5-4 বছর বয়স হতো, কিন্তু আমার প্রথম থেকে শেষ অব্দি সবটা মুখস্থ, শুনে শুনে মুখস্থ নাটকটা। তো যে কোনো জায়গায় আটকেলে আমি দাঁড়িয়ে সেখানে পাঠ বলে দিতে পারবো। এবং এমন এমন মজার জায়গা হয়েছে যে একটা জায়গায় একটা হিজড়ের চরিত্র ছিল, তখন বোধহয় আমার কত হবে 8-9 বছর বয়স হবে হয়তো, কি আরো ছোট। তো অতি দাস, অতি জেঠু, তিনি খুব ভালো প্রফেশনাল আর্টিস্ট ছিলেন, কমার্শিয়াল আর্টিস্ট। তো উনি তো বাবার সঙ্গে চিরকাল কাজ করে গেছেন, বহুকাল কাজ করে গেছেন। তো অতি জেঠু ওখানে একটা চরিত্র ছিল যে একজন জমিদারের সঙ্গে একজন ওরকম হিজড়ের কথোপকথন হচ্ছে। তো আমি যেরকম হিজড়া হাততালি দেয় এরকম এরকম করে হাত নেড়ে নেড়ে কথা বলছি, অতি জেঠু দেখছি চোখটা এরকম বড় বড় হয়ে গেছে, ওই হাসতে 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 বলছে দাদা ওকে বন্ধ করতে বলো, আমি পাঠ বলতে পারবো না, ওর সঙ্গে আমি করতে পারবো না এটা। তো বাবা বলছে আপনি বলুন না, তো প্রক্সি দিচ্ছে। কিন্তু আমার মনে আছে যে আমি ছোট হওয়া সত্ত্বেও আমার ভেতরে একটা সেলফ রয়েছে যে কখনোই নিজেকে বাচ্চা বলে খেয়াল করছে না। আমি ভাবছি কেন এরকম বলছে, আমার আন্ডার এস্টিমেট করছে কেন, মানে কেন আমার সঙ্গে পাঠ বলবে না। আমার তো মাথায় নেই যে আমি ছোট, মানে আমার কাছে তো আমি ছোট নই, আমি তো একজন মানুষ। এই অবজারভেশনটা আমার অনেক আগের থেকে শুরু হয়েছিল। তো ওইটা আমি খুব মজা পেতাম যে অনেকে আমায় অনেকভাবে ট্রিট করছে। যেমন অনেক ছোটবেলায় হচ্ছে আমাদের বাড়িতে একজন এসেছেন, আমি বঙ্কিম রচনাবলী নিয়ে বসে আছি, আমি যথেষ্টই ছোট তখন, আমার হয়তো 8-9 বছর বয়স ওরকমই হবে। তো উনি এসে ভেবেছেন যে আমি এমনি কিছুটা করছি, তো আমাকে বলছে কিরে কি করছিস, খেলা করছিস? না আমি পড়ছি। বলে বাবা কি পড়ছিস? আমি বললাম বঙ্কিমচন্দ্র রাধারানী। তা আমি দেখলাম ওনার চোখটা একটু এরকম বড় হয়ে গেল, তারপর উনি সত্যিই দেখলাম যে আমি রাধারানী পড়ছি। কিন্তু আমি যে তখন ছোট, ওই যে বললাম আমার ওই অবজারভেশনটা আছে যে আরে এই মানুষটা তো আশ্চর্য হচ্ছে কেন, আমি তো পড়ছি। তো ওইখান থেকে আমার ভেতরে কিছু একটা কাজ করতো সবসময়, ওই অবজারভারের কাজটাই সবসময় বেশি চলতো। সেটা থিয়েটারের ক্ষেত্রে, অভিনয়ের ক্ষেত্রে, বাড়িতে যারা যেমন করে কথা বলে সেগুলোর ক্ষেত্রে। আর কিউরিয়াস হওয়া সত্ত্বেও আমি খুব কথা বলতাম না, মানে আমার একটা নিজের ভেতরের জগৎ ছিল। গান করতাম, আমি খুব প্রকৃতির সঙ্গে থাকতাম, আমার বাড়ির সামনে মাঠ ছিল এবং সেই মাঠ, গাছ, আকাশ,
এইসবের মধ্যে আমি খুব ভালো থাকতাম। আর তারপর মধ্যমগ্রামে আমরা শিফট করে যাই, বাবা মা বাড়ি করেন, বাড়ি করে সেখানে আমরা চলে যাই। তো সেইখানটাতে আমার খুব পছন্দের জায়গা ছিল, আমাদের একটা দোলনা করে দিয়েছিল বাবা। আর আমাদের বাড়ির মধ্যেই ওই যখন ভিত মানে যখন দেয়ালটা তোলা হচ্ছে তখন তার মধ্যে একটা মৌচাক ছিল। এবার বাবা কোনোদিনও ওইটা নষ্ট হতে দেননি, তো বলেছিল একটা ফাঁক রেখে দাও, ওর মধ্যে ওরা থাকুক। তো যতদিন আমাদের বাড়িটা ছিল আমাদের বাড়ির মধ্যে একটা জ্যান্ত মৌচাক ছিল, সো ইট ওয়াজ এ বি হাইভ। তখন এগুলোর মানে অত বুঝিনি, কিন্তু ওই মৌমাছিদের নিয়ে আমি বড় হয়েছি। এবং মৌমাছিরা যেখানে চাক বেঁধে আছে তার পাশে আমার দোলনা আছে, আমরা দোলনায় দুলছি, প্রচুর মৌমাছির কামড়ও খেয়েছি, কিন্তু তাতে কিচ্ছু যায় আসেনি। আমরা জানি ওই বাড়িতে বন্ধুরা থাকলে যেরকম চর্চাপাটা মারে, ওরকম একটা মৌমাছি এসে কামড়ে দেবে, আবার আমরা নর্মালি কাজকর্ম করব। আরেকটা পছন্দের জায়গা আমার ছিল, সেটা হচ্ছে একটা পেয়ারা গাছ। আমার দোস্ত সেই পেয়ারা গাছের সঙ্গে আমার বড় হওয়া। পেয়ারা গাছের ওপরের যে ডালটা ছিল সেটা এরকম বেশ বসার মতন একটা, এরকম ওই গুলতির যেরকম হয় একটা ভি, একটা সিট ছিল। তো আমি কি করতাম, আমার বইপত্র নিয়ে আমি মগ ডালে উঠে যেতাম, ওইখানে বসে আমি পা ধুলিয়ে ধুলিয়ে বই পড়তাম। এবং অনেক সময় আমাদের বাড়িতে ছিল স্বপন কাকু, তো স্বপন কাকু ওদের ওই যে শাকচুন্নি, আর আমি খুব মজা পেতাম তাতে। আমি আরো বেশি করে পা দোলাতাম, পা দুলিয়ে ওর মাথায় ঠোক্কর মারতাম যে হ্যাঁ বাহ কিরকম শাকচুন্নির পাটা আমি করছি। এবং এই জিনিসগুলো এত সহজ ছিল আমার ছোটবেলায়। এখন আমি তাই ভাবি যে আমার বাবা মাকে তো মানে অনেক অনেক কি বলবো প্রণাম, শ্রদ্ধা। এবং যেভাবে বড় হয়েছি আমরা, বাবাকে আমি দেখছি বাবা রাত্রির বেলায় যাত্রা করে ফিরে এসে আমাদের যে সামনের বাড়ির বাগান ছিল, বেশ বড় বাগান ছিল, আর সেটা বাবার নিজের হাতে তৈরি করা। নিজের হাতে বাবার রোলার চালিয়ে লন তৈরি করেছিল, গ্রাস বেড তৈরি হয়েছিল। তার পাশে আরেকটা জায়গা ছিল যেটাতে 70টা বিভিন্ন ধরনের গোলাপ ছিল, এবং প্রত্যেকটা গোলাপের আলাদা আলাদা নাম ছিল। বাবা ভোরবেলা আসছে টর্চ মারতে মারতে, গোলাপ গাছে শিশির জমেছে কিনা, এই হচ্ছে কিনা ওই হচ্ছে কিনা, এবং এসে ঠিক দেখবে যে কোথায় কুঁড়ি ফুটলো, কোথায় কি হলো। বোঝার কথা নয়, কিন্তু এই যে কিছু কিছু জিনিস, ও যে অবজারভেশন বলছি, এবং সবসময় যে আমি নিজের চোখে দেখতেও পাচ্ছি এমন নয়, কেননা আমি আধো ঘুমের মধ্যে মা বলছে ও এসছো, আচ্ছা ঠিক আছে গেটটা খুলে নাও, বাবা বলছে হ্যাঁ ঠিক আছে টর্চটা মারছি, এইখানে দেখো এ দেখো এইখানে কি হলো, এখানে কি কুকুরটা, আমাদের গিনি বলে একটা বড় কুকুর ছিল অ্যালসেশিয়ান। একবার আমার মনে আছে যে গিনি বোধহয় কোনোভাবে ওই গাছের ওপর দিয়ে, ওরা তো লাফাঝাপি করে কুকুরেরা, টপকে গিয়েছিল। তো ওই পাটকাঠি দিয়ে সমস্ত ছোট ছোট চারা গাছ লাগানো ছিল, তো কোনো একটা গাছের ডগাটা ভেঙে গিয়েছিল, খুব বড় তাতে ফুল আসছিল। আমার এখনো মনে আছে বাবার হাত থেকে টর্চ পড়ে গেছিল, বাবা কাঁদতে কাঁদতে ওখানে বসে পড়েছিল। তো আমরা কিভাবে যে কেমন করে এই যে অন্যদিকে যাচ্ছি আস্তে আস্তে, একটু এই যে যা কিছু ঘটছে আমার পাশে, তার যে শক্তিটা, সেটা যে আমার ভেতরে এই অদেখা অদৃশ্য যে শক্তিটা আমার ভেতরে আসছে, সেটা যে আমি রিসিভ করছি, এইগুলো আমাকে তৈরি করছে। আচ্ছা, এগুলো নাটকেও তো তৈরি করে একজন শিল্পীকে, কি মনে হয়? ঠিক সেখানেই আসছি, এক্স্যাক্টলি সেখানে। এই যে তুমি বললে নাট্যকর্মী, অনেকেই বলেছে যে তুমি চলে গেছো স্টেজ ছেড়ে। আমি আগেও দূরদর্শনে একজন ইন্টারভিউ নিয়েছিল নিবেদিতা, আমি তখন ওকে বলেছিলাম আমি কোথাও চলে যাইনি, আমার কেবল ছোট্ট স্টেজটা ভেঙে গিয়ে স্টেজটা বড় হয়ে গেছে। এবং আমি নাট্যকর্মী বটে। আমি যেটা শেখাই, যেটা মানে আধ্যাত্মিক যে রাস্তাটা বা আমার শেখানোর যে রাস্তাটা, আমি সেটাকে বলি লীলা। তো লীলা এই জন্য, কেননা আমরা আসলে মানুষের শরীরে কে বা কি কি খেলা করছে আমার ভেতরে, সেইটা যদি আমি অবজার্ভ করতে থাকি। আমার সন্ন্যাস দু তরফ থেকে হয়েছে, একজন তন্ত্রের গুরু, এবং শুধু তন্ত্র নয় তিনি খুব বড় ফিলোসফারও বটে, অসু রজনীশ। এবং আরেকজন হচ্ছেন সাধন দাস বৈরাগ্য, বাউলের। এবং বাউলের কথাতেই হচ্ছে কথা কয় রে দেখা দেয় না, সে যে নড়ে চড়ে হাতের কাছে, খুঁজলে জনম ভর মেলে না, কথা কয় রে দেখা দেয় না।
তো যতই অবজারভেশন যাচ্ছে আমি দেখছি আমার ভেতরে একজন আছে যে দেখা দিচ্ছে না, কিন্তু কথা বলছে সে আমার সঙ্গে সারাক্ষণ। এবার এই কথা বলাটা আমার খুব ইন্টারেস্টিং হলো, যে আমার নিজের সঙ্গে নিজের কথা বলাটা সারাক্ষণ বাড়তে লাগলো, আর যত বাড়তে লাগলো আমি তত বেশি করে গান, তত বেশি করে বই, এবং আমার একটা নিজস্ব বলয় তৈরি হতে আরম্ভ করলো। যে আমার বয়সে যেরকম আমার ছোটবেলা অনেক বন্ধু বান্ধব হইচই এরকম হওয়ার কথা, আমার এসব কিছু ছিল না। আর আমার খুব যে ভালো লাগতো এমনও নয়, আমি তানপুরা নিয়ে মাঝরাত থেকে আমার রেয়াজ করা শুরু হতো, কেননা আমাদের বসার ঘরটা ছিল আমাদের রিহার্সাল রুম। তো সবাই চলে যেত 9:30 10টার পর, খেয়ে দিয়ে তারপর আমার পড়াশোনা করার সময় শুরু হতো। মানে স্কুলের বইপত্র যা কিছু পড়বো, ঘন্টা খানেক হয়তো পড়তাম। একটা খুব ভালো, ওই যে বললাম নিজের সঙ্গে কথা বলার একটা অভ্যেস, সেটাও আমার মায়ের জন্য শুরু হয়েছিল। মা আমাকে একটা ডায়েরি দিয়ে বলেছিল, তোর যা মনে হয় তুই লিখিস। এইটা একটা নেশার মতো হয়ে গেল একটা সময়। আমি দেখলাম আমি কলমটা নেবার অপেক্ষা করছি সারাক্ষণ, যে কেননা কিছু একটা হবে, ও কিছু একটা বলবে, আমি জানি না কিন্তু আমি কি লিখবো। পরবর্তীকালে আমি আমার এই জার্নিটাতে যেতে গিয়ে জেনেছি এটাকে অটোমেটেড রাইটিং বলা হয়, যে যখনই আমার হাত কলমের দিকে যেতে চাইছে মানে ও আমাকে কিছু বলতে চাইছে, কিছু একটা বেরোবে। এবং লেখার পরে আমি সেটা পড়ে সেটা আমি ভাবতাম, ও আচ্ছা কিছু একটা লেখা হলো। তখন যে সবকিছুর মর্ম উদ্ধার করতে পেরেছি এমন নয়, কিন্তু এত মজার, অনেক বছর ধরে আমি যে ডায়েরি লিখেছি বা লিখছি যা কিছু আসে, যখন অনেক পরে গিয়ে আমি সেটা পেছন ফিরে এখনো দেখি, আমি দেখে আমার মজা লাগে যে আরে এত বছর আগে আসলে ঠিক করাই ছিল যে আমি কোন দিকে যাচ্ছি বা আমার রাস্তাটা কেমন হবে। তো ওই মানে বিভিন্ন, বীজটা তৈরি হয়ে গেছিল, হ্যাঁ বীজটা। হ্যাঁ, তো ও খালি আমাকে আগের থেকে ওই ইন্ডিকেশন গুলো দিতে 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 গেছে। তো একজন ডিরেক্টর ঠিকই করে রেখেছে, তার স্ক্রিপ্ট ঠিক করা আছে, সব করা আছে, এবার সে আমায় প্রিপেয়ার করছে চরিত্রে অভিনয় করার জন্য একটু 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 করে। মানে তখন প্রি প্রোডাকশনের কাজ চলছিল। একদম প্রি প্রোডাকশনের কাজ চলছিল। এবং তারপরে আরেকটা জিনিস, যেখানে অভিনয়ের জায়গাটা আসে, সেখানে আমার সব থেকে ভালো টিচার থিয়েটারে, আমার টিচার, হ্যাঁ, সে হচ্ছে আমার বোন বেনি, দামিনী। কেননা দামিনী ছোটবেলা থেকে ও স্টেজে উঠবে বলেই জন্মেছে, ও অসম্ভব অভিনয় ভালো করবে বলে। অভিনেত্রী, হ্যাঁ, অসম্ভব। অভিনেত্রী তো অভিনয় সবাই ওইটুকু জানে। ও যে কত ভালো সেতার বাজায়, মানে বাজায় মানে বাজাতো, ও নিতাই বসুর ছাত্রী ছিল, কত ভালো বাঁশি বাজায়, কত ভালো লেখে, কত ভালো কার্টুনিস্ট, কত ভালো পেন্টার। এইগুলো তো আসলে আমরা তো ওই কি বলবো, সেই ডুবো পাহাড়ের ওপরটুকুন দেখতে পাই, ওইটুকুই যা দেখা যায়, আসলে অনেকটা সেগুলো তো দেখা যায় না, সেটাই ম্যাক্সিমাম। তো শি ইজ ওয়ান অফ মাই টিচার্স টু বি অন স্টেজ, যে স্টেজে কি করে দাঁড়াবো। কেননা স্টেজে দাঁড়ানোর গল্প হচ্ছে আমার, যে আমাকে কবিতা বলতে বলো উঠে বলে দেবো, আমাকে গান গাইতে বলে উঠে বলে দেবো। এই যদি পাঠ করতে হয়, আমি সঙ্গে সঙ্গে বুঝতাম কি আমার পেটের তলা থেকে কাঁপুনি শুরু হচ্ছে, অদ্ভুত পা ঠক ঠক করে কাঁপবে, মানে কোনো মতে আমি পাঠটা বলবো বলে বেরিয়ে চলে যাবো। আর ও, আমি বেরোলেই ও হাসতো আমাকে, এই তোর ঘাড় শক্ত হয়ে গেছে, এই তুই ওরকম কাঁধটা ওরকম শক্ত করে ফেললি কেন। এবার আমার যে কাঁধ শক্ত হয়ে যাচ্ছে আমি তো বুঝতে পারছি না তখন, আমি ভাবছি বাবা আমি পাঠ মুখস্থ করে বলবো, বেরিয়ে চলে যাবো। আর মায়ের মা একটা ইনস্টিটিউশনের মতো, মা একরকম ইনস্টিটিউশন, বাবা আরেক রকম ইনস্টিটিউশন। অদ্ভুত, মানে এই সমস্ত শিক্ষা ক্ষেত্রে আর কি ছোটবেলার থেকে মা, তখন তো ভয়ানক রাগ হতো মায়ের ওপর, মানে মা রুটি বেলাচ্ছে, রান্না করাচ্ছে, ঘর পরিষ্কার করাচ্ছে, বাসন মাজাচ্ছে ছোটবেলার থেকে। এবং এটা অভ্যেস, বিছানা ঘুম থেকে উঠেই বিছানা তুলে ফেলতে হবে, মানে চেক করবে, সেটা যদি না হয় তাহলে এই এটা এরকম হলো না, এটা এরকম করতে হবে, এটা এরকম হলো না, এটা এরকম করতে হবে। কিন্তু সেটা যখন মানুষের হ্যাবিট হয়ে যায়, সেটা যখন তার সিস্টেমে চলে আসে, আমি পরবর্তীকালে গিয়ে বুঝেছি যে এটা কত বেশি আমাদেরকে এম্পাওয়ার করা, কত বেশি মুক্তির দিকে নিয়ে যাওয়া, ফ্রিডম, যে কারুর ওপর আমি ডিপেন্ডেন্ট নই, আমি সবকিছু করতে পারি। পৃথিবীর যে কোনো জায়গায় আমাকে ফেলা দেওয়া হয়েছে, যে কোনো অবস্থায়। অনেক, এটা আমার জীবনের পরম সৌভাগ্য যে আমি অসম্ভব বড় বড় সাধক, সন্ন্যাসী, মানুষ, আর্টিস্ট যাদেরকে, তারাও তো সকলেই সাধকই, তাদের সঙ্গ, সাহচর্য, ভালোবাসা পেয়েছি, আশীর্বাদ পেয়েছি। এবং তারা সবাই সবাই অদ্ভুত একটা জায়গায় বলতেন, তুমি এরকম সেবা করতে কি করে শিখলে। এবার আমি যে সেবা করছি সত্যি আমি তো জানতাম না, কারণ এগুলো আমার অভ্যেস করা, আমি করতে ভালোবাসি, আমি থাকতেই পারবো না না করে এরকম।
তো শিক্ষাটা ওই যে যেরকম বললে প্রি প্রোডাকশন, এই শিক্ষাটা তখন থেকে শুরু হয়। কিন্তু হ্যাঁ, সেই তাহলে রবীন্দ্রনাথের ভাষায় বলতে হবে, যখন তুমি বাঁধছিলে তার সে যে বিষম ব্যথা। তো ছোটবেলাতেও এরকম হয়েছে যে মনে হচ্ছে সবার মা বাবা এরকম, আমার মা বাবা কেন এরকম রে বাবা। কিন্তু হ্যাঁ, তার মধ্যে যে আমরা মজা পাইনি এমন নয়। আর মা যেরকম অতটাই মায়ের স্ট্রিকচার, ভয়ানক একটা বাউন্ডারি সবকিছুর মধ্যে বলে দেওয়া, মানে কোড করে দেওয়া, এটা এরকম এরপরে এরকম এরপরে। বাবা হচ্ছে ঠিক তার বিপরীত। বাবা হচ্ছে পুরো খোলা আকাশের মতো, ওড়ো, উঠতে থাকো, যা খুশি করো, যদি পড়ো তীর্থে যদি পড়ো আবার আমি আসবো, আমি তুলবো তোমাকে, আবার শুশ্রূষা করব, কিন্তু এই দরজাটা খোলা আছে। আমার বাবা হচ্ছে ওরকম একটা জায়গা। তো এটাকে জানি না মানে প্রেফারেন্স বা পক্ষপাতিত্ব যাই হোক না কেন, আমি তো পাখির মতো, আমি আকাশটা একটু বেশি ভালোবাসি। তো কিন্তু আবার এটাও সত্যি, আমি যদি না খাঁচায় বন্দি হতাম তাহলে আমি আকাশে ওড়ার মজা জানতে পারতাম। একদম। তো এই জন্য আমাদের জীবনের যেটাকে বলি যে বৈপরীত্য বা প্যারাডক্স, এইটা যদি না থাকে, দিন যদি না থাকে, আমি রাত্রির আরাম জানবো কি করে? আর রাত্রির অন্ধকার যদি না থাকে, আমি দিনের আলোকে কি করে অ্যাপ্রিসিয়েট করবো? তো এই দুটো হাত ধরাধরি করে চলো। ওই যে বললাম, আমি আমার বাবা মাকে দেখেছি, পরবর্তীকালে যখন আমি মানে আমার গুরুর কাছে গেছি, উনি মানে আমাকে ঢুকেছি, উনি আমায় সন্ন্যাস দিয়ে দিয়েছেন। মানে আমিও বুঝতে পারছি না যে গুরুজি কি বলছে। গুরুজি বলছে এই চল রে, আর আমার গুরুজি ওরকম ছিলেন, চল রে আজ সকালে তোর, আজকে তোর সন্ন্যাস হবে। আমি ওটা বলছি কি বলছে সন্ন্যাস হবে, ঠিক শুনছি? গুরুজি বলছে হ্যাঁ হ্যাঁ আজকে তোর সন্ন্যাস হবে। আমি বলছি, আমি মনে মনে ভাবছি হে ভগবান আমি কি করলাম, আমি তো তেমন কিছু করিও নি, আমি তো সেরকম কিছু সাধনাও তো গুরুজি যে বলছেন এমন না। তো পরে আমি গুরুজিকে বলছি আচ্ছা গুরুজি তুমি কি ভেবে আমাকে সন্ন্যাস দিলে? বলে তুই তো সন্ন্যাস হয়েই আছিস রে বাবা, তোকে খালি বাইরে তোকে একটু প্রোটেকশন দিয়ে দিলাম, এই আর কি, তুই সন্ন্যাসী হয়ে আছিস। আরো যত এগিয়েছি তত বুঝেছি আমি তো সন্ন্যাসীরই সন্তান। আমার বাবা মা দুজনই পরম সাধক এবং সাধিকা, আমি তার কাছে তাদের কাছে বড় হয়েছি। মানে হ্যাঁ, দুজনের রাস্তাটা সম্পূর্ণ আলাদা, কিন্তু সেটা আমাকে এনরিচ করেছে বেশি। তো থিয়েটার আমার কাছে হচ্ছে যেরকম যে কোনো আশ্রম বা কমিউন হয়, থিয়েটার আমার কাছে সেই কমিউন স্পেস, যেখানে আমি ফ্লেক্সিবিলিটি শিখেছি, নিজের ক্রাফট নিয়ে চর্চা করতে শিখেছি, অপ্রয়োজনীয় আজে বাজে আলোচনা এইসবের বাইরে এসবের ঊর্ধ্বে উঠতে শিখেছি। কেননা আমাদের জীবনে এসবের কোনো জায়গাই ছিল না কখনো। কথা হচ্ছে মানে আচ্ছা তাহলে কি গান হবে, তাহলে কি কম্পোজিশন হবে, তাহলে এইটা কিরম, এই ছন্দটা কি ঠিক লাগছে। আর এত ভালো লাগতো, এখনো এটা আমি ভাবি, এবং সেই জন্যই হয়তো আমার পরের জেনারেশন বলবো নাকি আমি তো ঠিক বুঝতে পারি না আমি কোন জেনারেশনে। কিন্তু যদি আমি স্পিরিট হিসেবে বলি বা আত্মা হিসেবে বলি বা সোল হিসেবে বলি, তার তো কোনো জেনারেশন নেই। তো আমি নিজেকে ওইভাবেই দেখি, আমার কোনো জেনারেশন নেই। আমার শরীরের বয়স হতে পারে কিছু একটা, কিন্তু সেটাতে আমার কিছু যায় আসে না। কিন্তু এই বাবার কাছ থেকে যে পাওয়া জিনিসটা দেখেছি, মাও তাই, যে বাবা একটা নতুন যাত্রা লিখলো, লিখে সবাই বসছে, সেখানে অনেকে আসছে, যাত্রার যিনি আর কি দলের মালিক, সেরকম নায়ক সবাই এসে, বাবা বলছে আচ্ছা ঠিক আছে আজকে তাহলে যাত্রাটা পড়ি। বাবা পড়ছে, যেই হাফ টাইম হলো বা বলে একটা সিগারেটের ব্রেক নিয়ে আমরা সবাই মিলে, সবাই যাচ্ছে ঘুরছে ফিরছে কথা বলছে, আমাকে ডাকলো, ঠিক হলো কি রে ভাল লাগছে তো শুনতে? আমার বয়স কত, 6। আমি হ্যাঁ বাবা দারুণ লাগছে, এই জায়গাটা, এই জায়গাটা কি মনে হচ্ছে, এই জায়গায় মারের সিনটা রাখবো না, এই জায়গাটা একটু কান্না আসছে, এখানে একটু কষ্ট হচ্ছে কি, হ্যাঁ বাবা এই জায়গাটা এরকম লাগছে। তো কোনো একটা জায়গা তো পছন্দ না, বাবা এটা ভালো লাগছে না। বাবা শুনছে, খুব মন দিয়ে শুনছে। পরের নেক্সট রিডিংটাতে দেখলাম ওই জায়গায় বাবা কিছু একটা চেঞ্জ করেছে। অর্থাৎ সমস্তটাকে নিজের কনসিডারেশনে রাখা। আমি কিন্তু তখন আর মেয়ে নই, আমি তখন দর্শক। কেননা তার 6 বছরের দর্শক যেভাবে রেসপন্ড করবে, বাবা সেটা কত মানে যত্ন নিয়ে একটা জিনিস কাজ করছে, যে কতটা জরুরি কাজ, সেখানে আমি আর কোনো সম্পর্কিত কেউ নই, আমি একজন মানুষ। এবং এইটা যে এটা যে কি বড় শিক্ষার একটা অঙ্গ আমি বলবো। মানে আমি যত বড় হয়েছি তত দেখেছি, এখনকার জেনারেশনে মা বাবাদের দেখি, সেটাই আমার শিক্ষার বা আমি যা শেখাই তার একটা খুব বড় অংশ।
যে নিজের ছেলে মেয়েকে না আন্ডার এস্টিমেট করবেন না এবং ওভার প্রোটেক্ট করবেন না, তাদেরকে তাদের যথাযোগ্য সম্মানটা দিন। যে যতই ছোট হোক না কেন, কিন্তু সে একটা, তার খোলটা ছোট কিন্তু তার ভেতরে যে আছে সেটা কোনো মাপ করা যাবে না। তো আমরা জানি না সেটার কত বয়স, সেটা কি, সেটা কেমন, সেটা তো সুপ্রিম একটা ইন্টেলিজেন্স। তো সেটার তো কোনো ছোট বড় হতে পারে না। এবং আমাকে কাটলেও যদি রক্ত বের হয় তারও তাই হবে। তো সুতরাং কতটা অবধি আমি করতে পারি, কি আদৌ সেটা পারি কি পারি না, তো সেটা এক ধাপ এগিয়ে গিয়ে আমার আরো মনে হলো যে এটার উপর বোধহয় আরো একটা ধাপ কোথাও যাওয়া যেতে পারে। অনেক ছোটবেলা থেকে আমার মনে হতো যে এই স্কুল, এই পড়াশোনা, এগুলোর মানে কি বুঝতে পারছি না। কারণ আমি তো ম্যাক্সিমাম পড়াশোনাটা আমার বাড়িতে করি, বই পড়ি বা যা পড়ি, স্কুলে সেগুলো পড়ানো হয় না। টিচাররা আমাকে খুব ভালো 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 বলছে, কিন্তু সেটার জন্য আমার স্কুলের কোনো ক্রেডিট নেই। আর আমার খালি মনে হতো ইস, পড়াশোনাটা বা এই জিনিসগুলো যে একটু অন্যরকম হতো, যদি স্কুলে এরকম সবাইকে থিয়েটার করানো যেত, যদি আমার বাড়িতে যেগুলো হচ্ছে এইগুলো যদি সবাই যদি ছোট থেকে এরকম করতো, কত মজা হবে। তখনও ঠিক পিন পয়েন্ট করতে শিখিনি যে এরকমটা হলে এরকমটা হবে বা ওরকমটা হলে সেরকমটা হবে। বুঝতাম কিছু যেন একটা ঠিক ব্যাটে বলে হচ্ছে না, এরকম মানে কি যেন একটা আমার জানার আছে, কি যেন একটা আমি বুঝতে চাই। তো ওই রকম ভাবে করতে করতে এগিয়ে যেতে যেতে একটা সময় থিয়েটারও করছি, এবং তারপর মাও যখন লিখছে বা কোনো একটা নাটক লিখছে, সেটাতে মা আমাকে বলছে এই এই সিচুয়েশনে একটা গান লিখে দিতে পারবি। বললাম আচ্ছা ঠিক আছে, চেষ্টা করি। তো লিখে দিলাম একটা সিচুয়েশন, ভাবলো এই গানটা শুটটা করে দে, তো করে দিলাম। অত কিছু ভাবিনি যে দারুণ হচ্ছে, ভালো হচ্ছে, কেমন হচ্ছে। সুর করতে বলেছে, করে দিয়েছি। লিখতে বলেছে, লিখে দিয়েছি। তখন আমার ক্লাস 6 না 7-এ আমি পড়ি। তো মা রেগুলার কিছু কিছু জায়গায়, কতগুলো বাচ্চাদের গানের স্কুল, নাচের স্কুল, সেই সব জায়গাতে মা বাচ্চাদেরকে নিয়ে থিয়েটার করায়। তো সেরকমই মায়েরই একজন মাসি ছিলেন আর কি, মকামাসি। তো মকামাসির স্কুল সুরবিতা নিয়ে প্রথম মা ক্ষীরের পুতুল নাটকটা তৈরি করে সেখানে হয়। সেখানে আমি প্রথম বাদরের চরিত্র অভিনয় করি। ওইটা আমার মানে ভোলা যাবে না এরকমই একটা চরিত্র। তার পরবর্তীকালে এমন হয়েছে যে হঠাৎ করে মামাকে বললো, ইস আমি একদম না সময় পাচ্ছি না, এত কিছু এই জিনিসপত্র নিয়ে, নতুন একটা নাটক করতে হবে। এই তুই তো এত কিছু পড়িস, তুই একটা নাটক লিখতে পারবি না? আমি বললাম হ্যাঁ পারবো। মানে কেন বললে পারবো আমিও জানি না, না হ্যাঁ পারবো। আমি বললাম আচ্ছা ঠিক আছে, লিখতো কিছু একটা। তো তখন ওই সময় আমি রাশিয়ান ফোক টেলস পড়ছিলাম, তাতে 7 বছরে বলে একটা গল্প আছে। তো আমার বললো বাহ, এইটা করি তো। এবার 7 বছর এটা করবে। এবার গল্পটা পড়ছি যখন, সেটা তো 3 পাতার একটা গল্প, এবার সেটা আমার নাটক করতে হবে। তাহলে নাটকে কি হতে পারে? আচ্ছা আমি নাটকে কি কি শিখেছি, গান হতে পারে, কবিতা হতে পারে, ছড়া হতে পারে। আচ্ছা গান করব না, এটাকে তাহলে ছড়া বানিয়ে দিই। এবার এই মজা হলো রিদমে নিয়ে খেলার মজা। আচ্ছা যদি এই কথাটার সঙ্গে এই কথাটা মেলে, এই কথাটার সঙ্গে যদি এই কথাটা মেলে, এই করতে করতে দেখলাম একটা বেশ সুন্দর 40 মিনিটের নাটক হলো, এবং পুরো ডায়লগ গুলো রিদমে হয়ে গেল। মজা পেলাম, মজা পেলাম। আমি বুঝি না মানে নাম হলো হলো না, বিখ্যাত হলাম, এই হলাম, এসব আমাদের মনেই নেই। মজা পেলাম, একটা জিনিস আমি লিখে দিতে পারলাম। আমার ঠিক 2 দিন লাগলো নাটকটা লিখতে। লিখে নিজের ভেতরেই একটা অদ্ভুত আনন্দ হচ্ছে যে বাহ, আমি তো এটা পারি করতে, তাহলে তো আমি আরেকটু লিখতে পারি কিছু। এবার আমার নিজের লেখা শুরু হলো। সেই লেখাটা কিরকম, হঠাৎ দেখলাম আমি কবিতা লিখছি। কারোর জন্য নয়, এখনো আছে গুচ্ছ গুচ্ছ। অনেকেই বলেছে আনন্দ এগুলোকে কেন তুমি পাবলিশ করো না, আমার ইচ্ছা হয়নি এখনো অব্দি। তো আমার শুরু থেকে শেষ অব্দি এখনো অব্দি যে আমার ভেতর থেকে একটা কোনো তাগিদ আসছে, তবে আমি সেটার জন্য করছি, কেননা সেটা সৎ হচ্ছে কাজটা। আমার জীবনে আমি যা অব্দি আজ করেছি, অনেকেই বলে তুমি পাগল, তুমি খ্যাপা, তুমি এই করলে এই করতে পারতে। আমি খুব ব্লেসড, আমি বলি যে আমার ওপর ঈশ্বরের আশীর্বাদ, আমার মা বাবার আশীর্বাদ, গুরুজনদের আশীর্বাদ, আমার বিশ্ব সংসারের আশীর্বাদ আছে যে আমি ছক করতে শিখিনি, বিজনেস করতে শিখিনি, আমি ঠিক আমি হয়ে বাঁচতে শিখেছি এবং আনন্দে থাকতে চান ওই ছোট্ট মেয়েটার আনন্দ মতো। তো আনন্দ তো আমি হয়ে থাকার মধ্যেই। একদম
আমি যদি আমি না হয়ে থাকতে পারলাম, তাহলে আমার কিসের কিসের আনন্দ? আনন্দ? এবার এই আনন্দটা যে খুঁজে পেলাম, আর এইটা যখন একটু একটু করে আমি বুঝতে পারছি, তার মধ্যে একটা খুব মানে আমার জীবনের যেমন প্রত্যেকের আরো টার্ন আসে, যে আমি স্টেজে উঠলাম। স্টেজে ওঠাটাও অদ্ভুত। এই আলোর কথা হচ্ছিল একটু আগে, তরুণ মজুমদারের আলো। আমি কিন্তু কোনোদিন ভাবিনি আমি সিনেমায় কোনোদিন অভিনয় করতে পারবো, কোনোদিন মানে স্টেজে লোকে টিকিট কেটে আমায় দেখতে আসবে, আমি সব ভাবিনি। ভাবিনি মানে ভেবেছি। কিরম ভেবেছি, আমি স্বপ্ন দেখতাম মানে আমি তো ঠিক অভিনয় করতে পারি না, আমি জানি, আমি জেনেই গেছি আমার কাঁধটা খুব শক্ত হয়ে যায়, আমি খুব নার্ভাস হয়ে যাই, কান ফান গরম হয়ে যায়। কিন্তু আমি বসে বসে ভাবতাম, ইস, এমন একটা দিন যদি আসে যে সবাই লাইন দিয়ে বলছে আমরা মেনির অভিনয় দেখতে এসেছি, টিকিট পাওয়া যাচ্ছে না, কিছু না, মজা, বাচ্চাদের মতো ভাবছি, আর বেশ মজা লাগছে। এরকম যদি একটা দিন হতো। এমন অদ্ভুত জিনিস হলো যে তখন ওই আমাদের কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালে যারা আর কি অর্গানাইজ করছেন, তখন অংশু জেঠু ছিলেন, অংশু সুর। তা আমি বাবার সঙ্গে যাতায়াত করতাম নন্দনে, তো অংশু জেঠু বলছিল ওকে পাঠিয়ে দিও, তো আমাদের এত রকম কাজ থাকে। এবার আমি, সঞ্জয় দা, অংশু জেঠু, ওদেরকে গিয়ে এ অফিসিয়াল কাজকর্মতে হেল্প করতে শুরু করলাম। কারা আসবে, কোন গেস্ট আসবে, কোন হলে কি দেখানো হবে, আমি তাহলে কোন গেস্টকে নিয়ে যাব, ওপেনিং এ কি লেখা হবে সেটা আমি পড়ে দেব 4-5 লাইন করে। আমার তো খুব মজা, আমি সিনেমা দেখতে পারবো, এইটা হচ্ছে আমার মজা, আমার আর কোনো মাথা ব্যথা নেই। এইবার সেইটা করতে গিয়ে দেখছি, আরে কারা ঢুকছে এখানে? এখানে তো আমি দেখছি ক্রিস্টোফ জানোসি ঢুকছে, পল কক্স ঢুকছে, সেখানে জাফর পানাহি ঢুকছে, মানে হুজ হু। এবং তারা ঢুকছে শুধু না, এসে আমাকেই জিজ্ঞেস করছে যে কি করতে হবে, কোথায় যেতে হবে। আমি তো মজা পাচ্ছি, দারুণ, খুব মজা পাচ্ছি। এবং কি কাজ দেওয়া হলো সেটা ইম্পর্টেন্ট নয়, যা দেওয়া হচ্ছে সেটার থেকে বেশিই করে দিচ্ছি, কিন্তু ওটা তো কোনো হিসেবের ব্যাপার নয়, আমার আনন্দ হচ্ছে ওটা করে। তো তনু জেঠু ওখানে আছে, তনু জেঠুকেও দেখতে পাচ্ছি, তনু জেঠু, মৃণাল জেঠু ওরা বসে গল্প করছে। ওদেরকে বাবার সূত্রে আমি জেঠুই বলি, বাবা দাদা বলেন ওদেরকে। এবং দেখতে খুব ভালো লাগতো যে দুজন মানুষ কি অপূর্ব, ওদের দুজনের প্রেজেন্সটাই এত সুন্দর। দুজনেই ধপধপে ওরকম ধুতি পাঞ্জাবি পরে, একজন পাঞ্জাবি পাজামা বা পরে, দুজন মিলে এরকম গল্প করছে। আর গল্পের বিষয়টাই বা কি, আমি এত ক্লোজলি সেটা একটা সার্টেন ডিস্টেন্সে বসে আমি দুজনকে চা দিচ্ছি, চা দেওয়ার নাম করে গিয়ে আমি বসে গল্পটা শুনছি। তো যা হয়, এরা তো ভীষণই অবজারভেন্ট মানুষ হন, কিন্তু আমি কোনোদিন কারোর সাথে কোনো কথা বলা, এক্সট্রা গিয়ে কিছু না, আমি আমার কাজ করছি, চলে আসছি। তো ওরকম একটা ফেস্টিভ্যালের শেষে, ওরকম আমার মনে আছে ডিসেম্বর মাস, তখন নভেম্বরে ফিল্ম ফেস্টিভ্যাল শেষ হয়েছে, ডিসেম্বর মাস 31শে ডিসেম্বর, আমার তখন সবে সবে বিয়ে হয়েছে। আমার হাজবেন্ডের ফোনে রাত্রিরে একটা ফোন এসছে, তখন রাত্রির 10:30, 11টা। হঠাৎ আমি বাথরুমে গেছিলাম, ও ছুটে এসে বলছে কি, তুমি ফোনটা ধরো, তুমি ফোনটা ধরো। আমি বলছি কি, বাবা কি হলো, ফোনটা ধরো। হ্যালো, হ্যাঁ। বলছে, হ্যাঁ আনন্দী, আমি তরুণ মজুমদার বলছি। এবার আমি তো আশ্চর্য হয়ে গেছি, আমি বলছি হ্যাঁ তনু একটু, শোনো তুমি কি বর্ষবরণে ব্যস্ত? তাহলে হ্যাঁ আমি এসছি এক জায়গায়। বলছে শোনো না, তোমার যদি কাজটা ছাড়া হয়ে যায়, কালকে একটু এসো তো, তোমার সঙ্গে আমার দুটো কথা আছে। বলুন এই জায়গাটা বলে দিই। আমি ভাবছি ঠিক আছে, ডেকেছেন মানে যাব, আর কোনো প্রশ্ন নেই কেন। তারপর গেছি, পরের দিন যাওয়াতে উনি তখন বলছে আমি না একটা ছবির স্ক্রিপ্ট আজকে পড়বো, তো আমি একটা ছবি করছি, তো তুমি একটু শোনো তো। এবার দেখলাম আরো অনেকে এলো, পুষ্পিতা আর অনেকে এলো, মৈত্রেয়ী এসেছে। আর সেদিন মজাও এমন হয়েছে, আমি মেট্রো করে যখন যাচ্ছি দেখছি আমার উল্টো দিকে একটা এরকম মেয়ে বসে আছে, আর ও আমার দিকে থেকে থেকে তাকাচ্ছে আর হাসছে। আমি দেখছি, আমি চোখটা এদিক ওদিক করছি, আমি বুঝতে পারছি না। গিয়ে দেখলাম সেটা মৈত্রী। ওখানে গিয়ে ওর সাথে আমার আলাপ হলো। আর আমি অত টেলিভিশন দেখতাম না, আমি কোনোদিনই অত দেখতাম না, তো মৈত্রী কি করছে বা কে কি করছে আমি এত কাউকে চিনতামও না, কিছু জানতামও না। কিন্তু ওর সঙ্গে গিয়ে আমার প্রথম দিন থেকে একটা অদ্ভুত বন্ধুত্ব শুরু হয়ে গেল। এবং তনু জেঠু ওটা পড়ে তারপর আমাকে বললেন যে দেখো না, আমি একটা শিডিউল করছি, এরকম সময় আমরা শান্তিনিকেতন যাব, এই কাজগুলো করব। যখনই উনি বলছেন শিডিউল করেছি,
আমি তখন বুঝতে পেরেছি আচ্ছা ওনার মানে প্রজেক্টটা মানে ছবিটাতে কোনো টেকনিক্যাল কাজকর্মের জন্য উনি আমার হেল্প চাইবেন বা কিছু স্ক্রিপ্টে কিছু হয়তো বলবেন যে আমাকে অ্যাসিস্ট করো বা Assist কিছু। করতে। আমি তো খুব মজা যে আমি ওনার সঙ্গে থাকবো। ও মা আসছি যখন উনি বলছেন তাহলে তোমাকে আমি স্ক্রিপ্টটা দিয়ে দেবো, ওই পার্টটা তুমি পড়ে রাখবে। আমি না পুরো হা হয়ে গেছি, আমার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। আমি তখন বলছি কি জেঠু আমি কিন্তু অভিনয় করতে পারি না। আমার এখনো মনে হচ্ছে জেঠুর এক্সপ্রেশনটা, উনি এরকম কিছু একটা লিখছিলেন, আমি তাকালেন, তাকে আমাকে বললেন আমি ডিরেক্টর, হ্যাঁ তুমি না, স্ক্রিপ্টটা না পাঠটা পড়ো। আমি বাড়ি গিয়ে না দুই বসে আমি ভাবছি কি আমি সিনেমায় অভিনয় করব, কার সিনেমা, বা তরুণ মজুমদার। মানে আমার তো বিশ্বাসই হচ্ছে না, আমার বাবা মা আমাকে ভরসা করে অভিনয় করতে স্টেজে তোলে না, তরুণ মজুমদার বলছে আমি অভিনয় করব। মানে সত্যি স্বপ্ন সত্যি হয়ে যাওয়া বলে না, আজকের দিনে খুব এই কথাটা খুব চালু, দেখবে যে ইন্টারনেট বা অনেক জায়গাতে ম্যানিফেস্টেশন, ম্যানিফেস্ট করে ফেলা, কি করে ম্যানিফেস্ট করতে হয়। তো আমি একটাই কথা বলি, ভেবে চিনতেও একটা গোলাপ গাছ প্রচুর চেষ্টা করেও ম্যানিফেস্ট করতে পারবে না পদ্ম ফুল ফোটানো। একদম। কেমন, গোলাপ গাছে গোলাপই ফুটবে। তো তোমার কাজ জোর জবরদস্তি কিছু করা নয়, তোমার কাজ তুমি হয়ে ওঠা, তোমার যেটা বেস্ট সেটা তোমার জন্য হবে, কিন্তু অন্য কিছু না। তার বেশি কিছু তুমি চাইলেও পাবে না, সেটা একটা বিড়ম্বনা হবে, সারা জীবনে না হবে তোমার গোলাপ ফুল ফোটানো, আর একটা মানে অকারণ সময় নষ্ট হয়ে যাবে। তো তখন তো আর এসব কিছুই জানি না, কিন্তু হয়ে গেল, ম্যাজিকের মতন ওটা হয়ে গেল। এবং এই মানুষটার সঙ্গে এই একটা বছর চলা আমার জীবনের মানে কি বলবো আরেকজন ইনস্টিটিউশন। এবং সেই সুবাদে ফিল্ম ইন্ডাস্ট্রিটা ওপেন হয়ে যাওয়া, আমি সত্যি জীবনে কিচ্ছু এক্সপেক্ট করিনি কোনোদিন না, যা কিছু পেয়েছি সব সময় বেশি পেয়েছি। মানে পড়ে পাওয়া 14 আনা কি, আমি তো বলি পড়ে পাওয়া 17 আনা, আমার সব কিছু বেশি, সব বেশি, কিছু চাইনি, সত্যি কোনোদিন কিছু চাইনি। আমার মানে চাওয়ারই কিছু ছিল না, কি চাইবো, মানে খুব মজায় আছি, আনন্দে আছি, গান বাজনা করছি, যা কিছু করছি। হ্যাঁ, কিন্তু তার মধ্যে বড় হওয়ার মধ্যে কি অনেক কিছু চ্যালেঞ্জেস থাকে না, থাকে। সেগুলো সেই সময় খুব চ্যালেঞ্জিং মনে হচ্ছে, খুব খারাপ মনে হচ্ছে, কষ্ট মনে হচ্ছে, কিন্তু যত দিন যায়, যত পেছন দিকে তাকানো যায়, তখন দেখা যায় ও আচ্ছা আচ্ছা এটা তোমার বড় হওয়ার প্রসেস। তখন বুঝতে পারিনি বলে অস্বস্তি হচ্ছে বা কষ্ট হচ্ছে বা খারাপ লাগছে। তো এই জায়গাটা আস্তে 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 যখন আলো রিলিজ হলো, যখন টেলিভিশনে রেগুলার কাজ করছি, ছবি করছি, প্রচুর টেলিফিল্মস করছি, তখন হঠাৎ করে ফুরুত নাটকটা হবে। তো আমাদের বন্ধু রাজা ভট্টাচার্য সে আমায় ফোন করে বললো যে আমি একটা এরকম নাটক করছি, তো তাকে আমি তার আগে চিনতাম না। তাই বললাম ঠিক আছে এসো, আমার একটা শুটিং ছিল, সেইখানে রাজা এলো। তো এসে তখন আমি ওকে রাজাকে বললাম যে আমার তো ভাই সময় হবে না, একদমই সময় হবে না, আর তার উপর আমি এখন প্রফেশনালি কাজ করছি, তোমরা তো টাকা পয়সাও কিছু দিতে পারবে না, তো আমার মনে হয় না আমি করতে পারবো। তো আমাকে বললো যেটার মাইলেজ অনেক হবে, ওডিয়ন ফেস্টিভ্যাল, এইরকম ব্যাপার। বললাম ভাই আমি কিছু পাচ্ছি না, মানে আমার খুব এটা ইন্টারেস্ট আসছে না। তারপরে চলে গেল। হঠাৎ আধ ঘন্টা বাদে দেখি ফিরে এসে দাঁড়িয়ে আছে একজন, বলছে একজন আমাকে বললো তার নাম করে বলতে একটু তোমাকে, যে ওনার খুব ইচ্ছে তোমার সাথে কাজ করার, তুমিও বোধহয় সেটাও চাও যে তার সঙ্গে কাজ করতে। বললাম কে? বলছে আমাদের যে রাজার চরিত্র করছে দেবদা, দেবশঙ্কর হালদার। আমি আর কোনো কথা নেই, বললাম হ্যাঁ করবো, আর কোনো প্রশ্নই নেই। কেন তার আগে এরকম হয়েছে দু একবার দেবুদার সাথে একটা দুটো কাজ করতে গিয়ে সেটা হতেও হয়নি। তো আমার মনে খুব দুঃখ ছিল, আর দেবুদা আমার কাছে মানে স্টেজের একটা আলটিমেট জায়গা। একদম। তখন তো আরোই, এখন তো দেবুদা আর দেবুদা মানে সেই দেবুদা তো না, মানে আমাদের এখন যেরকম অনির্বাণ বলতে আমার ছেলেদের মেয়েদের যেরকম হয় আর কি, দেবুদা মানে আমি দেবুদার সঙ্গে পাশে দাঁড়াবো, এটাই আমার কাছে একটা বড় ব্যাপার। এই মানুষটারও সঙ্গে স্টেজ শেয়ার করতে গিয়ে আমি দেখেছি যে কেবলমাত্র কিছু মানুষের প্রেজেন্সে থাকলেই কত কিছু শেখা যায়, শুধু সেই মানুষটার প্রেজেন্সে থাকলেই কত কিছু শেখা যায়।
তার মানে কি তাদের জীবনে কোনো আপ অ্যান্ড ডাউন নেই, তাদের জীবনে সবকিছু কি খুব স্মুথলি চলছে? তা নয়। কিন্তু যেটা দেবুদার কাছ থেকে ভীষণ, যেটা আমার মানে সবসময় দেবুদার এই জিনিসটা আমি দেখি, মানে দেবুদা যদি খুব একটা কাউকে কিছু শক্ত কথাও বলা হয়, সেটা এত হাসি মুখে এত মিষ্টি করে বলে যে যাকে বলা হলো সেও সেটা গায়ে মাখতে পারবে না, এরকম আর কি। যদি তাকে একটা খুব কিছু বলারও থাকে, দেবুদা এত সুন্দর করে, দেবুদার প্রেজেন্টেশনটা এত সুন্দর, এটা মানে একটা অদ্ভুত ব্যাপার। আর সেই মানুষটা ওই সময় কত থিয়েটারে কত দলে কাজ করছে, আর তার মধ্যে এসেও শুরুতে যেটা আমার ডিসকভার করা হলো সেটা হচ্ছে আমি আমাকে ডিসকভার করলাম অন স্টেজ। তার আগেও অবধি মা বাবার কাছে একরকম কাজ, তখন আমি বুঝলাম যে একটা মানুষের তার নিজের কমফর্ট জোন, আমার বাবা মা যতই হোক, তারা যতই বড় গুরু হন না কেন, তারা আমার কমফর্ট জোন। আর কিছু জায়গায় হয় একটা আড়ষ্টতা হয়, হুম। মানে বাবা মার সামনে আমি ঠিক ওই জিনিসটা করে উঠতে পারছি না। তো যেই আমি বাবা মার ওই পেরিফেরিটার বাইরে বেরিয়ে চলে এলাম, আমি দেখলাম আমি অনেক কিছু নিজের থেকে নিজে তৈরি করছি, ভালো লাগছে, আমার মজা লাগছে। আমি চিন্তা করতে আরম্ভ করলাম যে তাহলে টুনটুনিকে যদি আমি একটা কার্টুন ক্যারেক্টারের মতন করি। আমি, আমার ছেলে তখন হয়েছে, আমার ছেলে খুব ছোট, তো ওর সঙ্গে আমি কার্টুন দেখতাম, প্রচুর খেলতাম কার্টুনের ক্যারেক্টার। তো একদিন আমার রিহার্সেলে মনে হলো আচ্ছা এইটা যদি আমি করি এরকম। তারপর রিহার্সেল রুম যেখানে আমাদের ছিল, মিত্র ইনস্টিটিউশনে আমরা যেখানে যেতাম, আমি বেঞ্চির ওপর উঠে পড়ে, তারপর জানলার ওপর শিক ধরে দাঁড়িয়ে আমি গান গাইছি, এইসব করছি। এবং দেখতে দেখতে রাজা তখন বললো বাহ এটা তো ভালো হবে এরকম, তাহলে কিছু আইডিয়াস যে আচ্ছা এটা যদি একটা মাচা করি, তাহলে মাচার থেকে মানে আমরা একে অপরের কাজ দিয়ে একে অপরকে ভীষণভাবে এনরিচ করতে আরম্ভ করলাম। ও একটা কথা বলছে, ও একটা কিছু আইডিয়া দিচ্ছে, আমি সেটার উপর ভর করে কিছু একটা করছি। এবার বেশ কিছুদিন পর যখন দেবুদা এলো, এবার আমার চরিত্রটা আমি যেভাবে প্রেজেন্ট করছি সেটা দেখে দেবুদা বললো আচ্ছা আমি যদি এটা এরকম ভাবে করি। সুতরাং ওই দেবশঙ্কর হালদারকে যখন সবাই ডিসকভার করছে, যতক্ষণ না প্রথম শোতে, আমার এখন মনে আছে চন্দ্রিলের লেখাটা মনে আছে, চন্দ্রিল লিখেছিল রিভিউতে, যে শেষ পর্যন্ত যতক্ষণ না উনি মুকুটটার নাকটা খুলেছিলেন, আমরা বুঝতে পারিনি ওটা দেবশঙ্কর হালদার, কেউ বুঝতে পারিনি। তো মানে ফুরুত ওয়াজ আ ফ্যান্টাস্টিক জার্নি, মানে এবং এটা ছেড়ে বুড়ো ছোবার উপরে আমার নাম হয়ে গেছিল, মানে এটা আমি এত এনজয় করতাম। বাচ্চারা সব আসতো দলে দলে, কখনো স্কুল থেকে, কখনো একটা বাচ্চাদের গ্রুপ। এবং আমার জন্মদিনের দিন প্রথম ফুরুত ফার্স্ট শো হয় আর কি, 10 জুলাই আমার মনে আছে, এবং সবাই মিলে কেক কাটা হয়েছিল। তার পরের বছর যখন শো হচ্ছে, স্টেজের ওপর যখন রাজা বলছে, বাচ্চারা এসে বলছে টুনটুনি আন্টি হ্যাপি বার্থডে, এইগুলো ঠিক বলে বোঝানোর জিনিস নয়, এগুলো যে কি প্রাপ্তি, মানে আমার নামই হয়ে গেছে টুনটুনি আন্টি। এই যে অনেকটা সময় আমি যখন স্টেজে নেই, অভিনয় নেই, সম্পূর্ণ একটা অন্য জার্নিতে রয়েছি। আমি জানি আমাকে কে মনে রাখবে, আমি কতদিন কি এমন কাজ করেছি, কিছুই না। কিন্তু আমি যখন কলকাতায় ফিরে এসেছি, আমার এত আশ্চর্য লেগেছে, আমি যে জেনারেশনটাকে নিয়ে কাজ করতে শুরু করেছি তারা সবাই আমায় খুঁজে খুঁজে এসেছে, কেননা তারা শুরুতে টুনটুনির থেকে তারা আমায় ফলো করে, তো আমি তাদের কাছে টুনটুনি আন্টি। তো তারা কোথাও না কোথাও আমার সঙ্গে কিছু না কিছু ভাবে কানেক্ট করেছে, রিলেট করেছে। তো ওই যে বলে না যে প্রত্যেকটা সিন ওয়াইজ একজন দক্ষ ডিরেক্টর বা একজন দক্ষ স্ক্রিপ্ট রাইটার, তিনি তার গল্পটাকে যেভাবে একটু একটু খুলবেন, তো আমার গোটা জীবনটাই একটা বড় নাটক। তো আমি প্রত্যেকটা চ্যাপ্টার খুলতে খুলতে দেখতে দেখতে যাচ্ছি যে আচ্ছা এই সিনটা এই জন্য হয়েছিল যাতে পরের সিনটা এরকম হয়, কন্টিনিউটি, যেটা কন্টিনিউইটি। কিন্তু সেই কন্টিনিউইটিটা এত আশ্চর্যের আর এত ম্যাজিক্যাল, আমার কাছে সত্যি এটা ম্যাজিক। আমার কাছে প্রত্যেক দিন এই ওয়াও ফ্যাক্টরটা থাকে। আপনারা এতক্ষণ শুনলেন আনন্দী বসুর সঙ্গে আমাদের আড্ডা। এই আড্ডা আসলে পরত খোলার আড্ডা। বিভিন্ন বিষয়, এক বিষয় থেকে আরেক বিষয়ে আমরা চলে গেছিলাম, আর তাই এই আড্ডা দীর্ঘায়িত হয়েছে। আজকে আমরা এখানেই
এই আড্ডার প্রথম পর্ব শেষ করলাম। আগামী শনিবার বিকেল 5টায় আনন্দী বসির সঙ্গে যে আড্ডা চলছিল তার দ্বিতীয় পর্ব আপনারা শুনতে পাবেন। আমাদের সঙ্গে থাকবেন। নমস্কার।